শহরে রাতের আঁধারে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এক সাইকো সিরিয়াল কিলার, যে রাতের আঁধারে একের পর এক শুধু মেয়েদেরই খুন করছে। কিন্তু কেন? পুলিশ তন্ন তন্ন করেও এই সাইকো সিরিয়াল কিলারকে কোনোভাবেই ধরতে পারছে না। পুলিশ যখন এই সিরিয়াল কিলারের কেসটা ইনভেস্টিগেশন করতে যায়, তখন তাদের সামনে চলে আসে একের পর এক ভয়ঙ্কর রহস্য। তো কি ছিল সেই রহস্য, আর এই সিরিয়াল কিলারের শেষ পরিণতি বা কি হয়েছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া মুভি দ্য ডিল। বৃষ্টির রাতে একটি মেয়ে দোকান থেকে কিছু জিনিসপত্র কেনার পরে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর আসার পরে তার হঠাৎ করে মনে হতে থাকে যে তার পেছনে কেউ আসছে। সে একটু ভয়ে ভয়ে পেছনে তাকায়, কিন্তু দেখে কেউ নেই। এরপরে সে আবারও স্বাভাবিকভাবে চলাফেরা করতে শুরু করে, কিন্তু একটু পরে তার আবারও একই কথা মনে হতে থাকে যে তার পেছনে কেউ আসছে। আর তখনই আমরা দেখতে পাই যে অপরিচিত একজন লোক তার পেছনে পেছনে হাঁটছিল। মেয়েটা একটা সময় বুঝে যায় তার সন্দেহই ঠিক, তার পেছনে কেউ আসছে। আর এই জন্য মেয়েটি তার হাঁটার গতি বাড়িয়ে দেয়, আর একটা সময় দৌড়াতে শুরু করে। গলি দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা সময় মেয়েটি যখন দেখে সে তার বাসায় চলে এসেছে, বাসার সামনে, সে তখন হাঁপ ছেড়ে বাঁচে আর ধীরে ধীরে তার বাড়ির গেটের সামনে যেতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে পেছন থেকে সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার মেয়েটির মাথায় সজোরে আঘাত করে। মেয়েটি রক্তাক্ত অবস্থায় সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপরে সেই সিরিয়াল কিলার মেয়েটির মাথায় আরও কয়েকবার প্রচণ্ড আঘাত করে, যার ফলে মেয়েটিকে সে সেখানেই মেরে ফেলে। এরপরে সেই খুনি মেয়েটার ডেড বডিকে তার সাথেই নিয়ে যেতে থাকে। আর এরপরেই নিউজ পেপারের খবর থেকে আমরা জানতে পারি শহরে এইভাবে একের পর এক মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই সিরিয়াল কিলার একের পর এক মেয়েদের টার্গেট করে তাদের মেরে ফেলছে এবং তাদের ডেড বডি তার সাথেই নিয়ে যাচ্ছে। এই ঘটনার ১ মাস হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত সেই সিরিয়াল কিলারের কোনো খোঁজই বের করতে পারেনি। পুলিশ শুধু এতটুকু সন্দেহ করছে যে সেই সিরিয়াল কিলার এখন পর্যন্ত ৭টি মেয়েকে খুন করেছে। আর পুলিশ এটাকে সিরিয়াল কিলিং হিসেবেই দেখছে, কারণ সবগুলো মেয়ের নিখোঁজ হওয়ার ধরন এবং তাদের বৈশিষ্ট্য প্রায় একই রকম। এছাড়া অনেকেই ধারণা করছে এই খুনের পেছনে আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে সরকারের জারি করা নতুন আইন, যেটা ডেথ পেনাল্টি নিয়ে। আর এই জন্যই সরকারি আইনজীবী চোয়ের কাছে বারবার ফোন আসতে শুরু করে। এদিকে মিডিয়ার লোকেরাও পুলিশের উপরে আঙুল তুলতে থাকে যে পুলিশ এতদিন করছেটা কি। একের পর এক মেয়েরা খুন হচ্ছে, নিখোঁজ হচ্ছে, তারপরেও পুলিশরা কেন সেই সিরিয়াল কিলারকে ধরতে পারছে না। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও পুলিশ অফিসারদের একেবারেই রিল্যাক্স হতে দেখা যায়। তারা একেবারেই এই কেসটা নিয়ে সিরিয়াস নয়। আর এই জন্যই লয়ার চই তাদের ওপরে অনেক চড়াও হয়, বিশেষ করে ডিটেকটিভ স্যাং এর উপরে, কারণ সে এই কেসটা নিয়ে একেবারেই উদাসীন। যদিও পুলিশ ডিপার্টমেন্টের অত্যন্ত মেধাবী একজন পুলিশ অফিসার হচ্ছে এই ডিটেকটিভ স্যাং। তখনই চই তাকে বকাঝকা করতে থাকে আর বলে, তুমি তোমার মেধা নষ্ট করছো, এদিকে মেয়েরা একের পর এক মারা যাচ্ছে আর তুমি রিল্যাক্সে এখানে বসে রয়েছ। ডিটেকটিভ চোয়ের হাতে বকাঝকা খাওয়ার পরে অবশেষে স্যাং তার পার্টনার কিসকের সাথে সেই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য বাইরে বের হয়। কিন্তু বাইরে তো বের হয়, কিন্তু ইনভেস্টিগেশন করার নামে সে কিছুই করছিল না। কিসুকের সাথে বলতে থাকে সে যে চই শুধু শুধুই আমাদের বকাঝকা করলো, আমরা এই কেসটা কি ইনভেস্টিগেশন করব? খুনি একটা প্রমাণও আমাদের জন্য রেখে যায়নি যে সেখান থেকে আমরা ইনভেস্টিগেশন করব। এছাড়া ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরাও আমাদের কোনো এভিডেন্স দিতে পারেনি, তারাও বলছে কিছুই করতে পারবে না। তাহলে আমরা কি করব? এদিকে একজন ব্যাংক এমপ্লয়ি হুনকে দেখানো হয় যে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছিল, আর এই জন্য মোবাইলে সে কারোর সাথে এসএমএসও করছিল। কিন্তু তার বস অনেক রেগে রয়েছে, যার ফলে তার আজকে তাড়াতাড়ি বাড়ি যাওয়াটা হবে না। অন্যদিকে হুনের মনটা ছিল খুবই ভালো। তার একজন কলিগ অফিস আওয়ারের পরে তার কাজ হুনের ঘাড়ে চাপিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়, কিন্তু হুন এতে কিছুই মনে করে না। এদিকে কাজের ফাঁকে হুন তার স্ত্রী সুইউনকে কল করে। তার স্ত্রী সুইউন একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে এসেছিল। সেখানে সুইউন হুনকে বলে আজকে তাড়াতাড়ি বাসায় আসার জন্য, কারণ তার ভাইকে সে ডিনারে ইনভাইট করেছে, তারা একসাথে খাওয়া দাওয়া করবে। হুন বলে ১ ঘন্টার মধ্যে সে বাড়ি পৌঁছে যাবে। সুইন তখন তাকে বলে যে আজকে বাড়িতে আসার পরে সে তাকে একটা গুড নিউজ দেবে। হুন বলে ঠিক আছে। এরপরে সুইন হসপিটাল থেকে বের হয়ে পড়ে। সুইন সেখান থেকে বাড়ি ফিরছিল, কিন্তু একটা নির্জন রাস্তায় সেই খুনি সুইনের উপরে হামলা করে দেয়। সুইন সেখানেই আহত হয়ে পড়ে যায়। সুইনকে একটা ভ্যানে করে নিয়ে সে যেতে থাকে। সামনের সিটে বসেই খুনি ড্রাইভ করছিল, অন্যদিকে সুইন পিছনের সিটে আহত অবস্থায় পড়েছিল।
তখনই সুইউনের ফোনটা বেজে ওঠে। আর তখনই খুনি সেই ফোনটা নিয়ে গাড়ি জানালা দিয়ে ফেলে দেয়। আর এই ফাঁকে ড্রাইভিং থেকে তার মনোযোগটা সরে যায়, যার ফলে সামনে থাকা একটা গাড়ির সাথে সে অ্যাক্সিডেন্ট করে বসে। তখনই অন্য ড্রাইভার গাড়ি থেকে রেগে মেগে বের হয়ে আসে আর সেই খুনির গাড়ির দিকে আসতে শুরু করে, কিন্তু খুনি সেখান থেকে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে চলে যায়। এদিকে এই হিট অ্যান্ড রান কেসটার খবর সাং পুলিশ রেডিওর মাধ্যমে পেয়ে যায়। সাংয়ের ইনারসেন্স বলতে থাকে সেখানে গেলে হয়তোবা কিছু হতে পারে, এই জন্য সে তার পার্টনারকে নিয়ে সেখানে যেতে শুরু করে। অন্যদিকে খুনিকে দেখা যায় তার গাড়িটি একটি পাহাড়ের মধ্যে এনে রাখে এবং সেই গাড়ি থেকে আহত সিউনকে টেনে টেনে নামাতে থাকে এবং কিছু দূর নিয়ে যাওয়ার পরে সিউনকে সেখানেই মেরে ফেলে। এদিকে স্পটে আসার পরে স্যাং দেখতে পায় সেটা খুবই ছোট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সে ভাবতে থাকে এত ছোট অ্যাক্সিডেন্টের জন্য সেই ড্রাইভার তার গাড়ি নিয়ে পালিয়ে কেন গেল। ঠিক তখনই ভালো করে আশপাশটা দেখার পরে স্যাং রাস্তার পাশেই সেই মোবাইলটা পড়ে থাকতে দেখে। আর মোবাইলটা নেওয়ার পরেই দেখে সেটা একটা মেয়ের মোবাইল। স্যাংয়ের গাট ফিলিংস আবারও কিছু বলতে শুরু করে। এরপরেই স্যাং গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। সেই ড্রাইভার তাদের যেদিকে বলেছিল সেই ডাইমো পাহাড়, সেদিকেই তারা যেতে শুরু করে। এদিকে সেই খুনিকে দেখা যায় সে খুন করার পরে অনেক খুশি হয়েছিল। সেই পাহাড়ে আসার পরে স্যাং বুঝতে পারে না যে এত বৃষ্টির মধ্যে সেই লোকটা গাড়ি নিয়ে এই পাহাড়ে এসে কী বা করছে। স্যাংয়ের সন্দেহ হতে থাকে। সে টায়ার মার্ক ফলো করে, কিন্তু সেখানে গাড়িটা যাওয়ার টায়ার মার্ক ছিল, আসার কোনো টায়ার মার্ক ছিল না। তখনই স্যাং বুঝতে পারে নিশ্চয়ই পাহাড়ের অন্য রাস্তা দিয়ে সে বের হয়ে পড়েছে বা নেমে গেছে। আর এই জন্যই স্যাং সেই গাড়িটিকে ধরার জন্য অন্যদিকের রাস্তা দিয়ে যেতে শুরু করে। আর সেখানে যে ট্রাফিক সিগনালে সেই গাড়িটাকে সে ধরেও ফেলে, কারণ সেই গাড়ির চাকায় এখনও কাদা লেগেছিল। ড্রাইভিং সিটে তখনও খুনি বসেছিল। স্যাং ড্রাইভারকে অর্থাৎ খুনিকে নিচে নামতে বলে। সেই খুনি কি করবে বুঝতে পারছিল না, পালাতে চাইছিল। ঠিক তখনই কৃষক তার সামনে গাড়িটা নিয়ে এসে সেই ড্রাইভারের সামনে এনে রেখে দেয়, যার ফলে তার পালানোর রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়। সাং সেই গাড়িটাকে ফলো করে আর দেখতে পায় সেটার পেছনের ছিটে কয়েক গোছা চুল রয়েছে, যেটাতে রক্ত। আর স্যাং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এর জন্য। এরপরেই ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা সেই ভ্যানটাকে ভালো করে চেক করে। এরপরে তারা যখন আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে সেই ভ্যানটাকে ভালো করে দেখে, সেখানে তারা অনেক রক্তের ছাপ দেখতে পায়। এদিকে স্যাং অনেক খুশি হয়ে যায়, শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তার হাতে ধরা পড়েছে। এদিকে চুই এর জন্য তাকে থ্যাঙ্কস জানায়, আর স্যাং সেই ক্রেডিটটা তার গাট ফিলিংস বা ইনারসেন্সকে দিতে থাকে। এদিকে হুন যখন বাসায় এসে দেখতে পারে সিউন এখনও বাড়িতে ফেরেনি, সে সিউনকে ফোনে না পেয়ে কল করে তার শালা স্যাংকে, অর্থাৎ সিউন স্যাংয়েরই বোন ছিল। হুন বলে সিউন এখনও বাসায় ফেরেনি, কিন্তু স্যাং তার সাকসেসে এতটাই খুশি ছিল যে সে তার কথা না শুনেই বলে আমি তোমাকে পরে কল ব্যাক করছি, আর কলটাই কেটে দেয়। এরপরে স্যাং হঠাৎ করেই অন্য একজন পুলিশ অফিসারের কাছ থেকে জানতে পারে রাস্তায় যে ফোনটা তারা পেয়েছে সেটা স্যাংয়ের ছোট বোন সিউংয়ের। এটা শুনে স্যাং হতবাক হয়ে যায়, তাড়াতাড়ি সেলে যায় এবং সেই খুনিকে মারধর করে জিজ্ঞেস করতে থাকে তার বোনের সাথে সে কি করেছে। কিন্তু অনেক মার খাওয়ার পরেও সেই খুনি চিউন কোনো কথাই বলে না, শুধু একটা কথাই বলে নিজের বোনকে খুঁজে নাও। সাং দৌড়ে তার বোনের বাড়িতে আসে, কারণ সে এখনও আশা করছিল তার বোন হয়তোবা জীবিত আছে। আর তাই সে তার বোনের কয়েকটি চুলের স্যাম্পল নিয়ে যায়, যেটা ফরেন্সিক ডিপার্টমেন্টে টেস্ট করায়। দেখা যায় সিউনের চুলের সাথে ভ্যানে পাওয়া সেই চুলের রিপোর্ট একেবারে ম্যাচ হয়ে যায়, অর্থাৎ সিউনকে সেই খুনি মেরে ফেলেছে। এটা স্যাং এবং হুন বুঝতে পেরে যায়। নিজের স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে হুন একেবারেই কষ্টে ভেঙে পড়ে। এরপর হঠাৎ করেই তার মনে পড়ে সিউন তাকে বলেছিল আজকে বাসায় আসলে সে তাকে একটা সুখবর দেবে। আর তখনই তার সন্দেহ হতে থাকে। এজন্য সে ড্রয়ার খোলে আর দেখতে পায় সেখানে একটা প্রেগন্যান্সি কিট, আর যেটা থেকে বুঝতে পারে মারা যাবার আগে সিউন প্রেগনেন্ট ছিল। এরপরেই পুলিশ অনেক বড় পরিসরে সেই পাহাড়ের পুরোটা খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে তারা সিউনকে খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় চিউনের বাড়িতে যাওয়ার পরে তার বাড়ির পেছনের জায়গাটাতে পুলিশ 3টি মেয়ের ডেড বডি খুঁজে পায়। এদিকে পুলিশ এর থেকে বুঝতে পেরে গেছে চিউন এতদিনে কমপক্ষে 10 জন মেয়েকে খুন করেছে, কিন্তু চিউন পুলিশকে কোঅপারেট করতে রাজি ছিল না। সে বলতে চাইছিল না বাকি মেয়েদের লাশগুলো সে কোথায় পুঁতে রেখেছে। এদিকে স্যাংও জানতে চাইছিল তার বোন সিউনের লাশটা সে কোথায় রেখেছে। সে প্রথমে চিউনকে অনেক মারে, কিন্তু অনেক মার খাওয়ার পরেও চিউন কিছুই বলে না। এরপরে চিউনের সামনে সে হাত জোর করে, কিন্তু চিউন একই কথা বলে যে নিজের বোনকে খুঁজে নাও। এতে স্যাং আরও রেগে যায়।
স্যাং এরপরে রেগে গিয়ে তার দিকে গান পয়েন্ট আউট করে, কিন্তু তারপরেও চিউন কোনো কিছুই করে না, কারণ সে ছিল একটা মনস্টার। বাইরে যখন এটা জানাজানি হয়ে যায়, সাধারণ জনগণ চিউনের উপরে হামলে পড়ে, কিন্তু পুলিশ তাকে রক্ষা করে। পুলিশ তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং মার্ডারের ডেমনস্ট্রেশন করায়, কিন্তু তাতেও চিউন সহযোগিতা করছিল না। আর দেখা যায় সেখানে সাধারণ মানুষের ভিড়ে হুনও চলে এসেছিল। হুনের হাতে একটা চাকু ছিল। রেগে গিয়ে চাকুটা নিয়ে দৌড়ে যেতে থাকে চিউনকে মারার জন্য, কিন্তু সেখানে একজন পুলিশ অফিসার অ্যালার্ট হয়ে হুনকে পায়ে বাড়ি দিয়ে ফেলে দেয়। আর এতে করে সে চিউনকে আর কিছুই করতে পারে না। এদিকে স্যাং একেবারে আপসেট ছিল, কারণ সে তার বোনের ডেড বডিটা এখনও খুঁজে বের করতে পারেনি। তাই সে সফল হয়েও অসফল হয়ে রয়ে গেল। এদিকে চিউনের কেসটা আদালতে ওঠে, আর সেখানে তাকে ৩টি মেয়ের খুনের জন্য ফাঁসি দেওয়া হয়, কিন্তু তারপরও চিউন হাসতে থাকে। এদিকে হুন নিজের স্ত্রীকে ভুলতে না পেরে সুইসাইডের ব্যর্থ চেষ্টা করে। এরপরেই স্যাং একদিন হুনের বাড়িতে খাবার খেতে আসে। সেদিন হুন তার নিজের হাতে স্যাংয়ের জন্য ক্র্যাব স্যুপ বানায়, যেটা তার বোন সিউং তার জন্য বানাতে চেয়েছিল। এতে স্যাং অনেক খুশি হয়, কিন্তু হুন বলে আজকের পর থেকে তারা একজন আরেকজনের সাথে আর কখনো দেখা করবে না। স্যাংয়ের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও হুনের ফিলিংসের প্রতি সম্মান জানিয়ে সে বলে ঠিক আছে। এরপরে ৩ বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে কোরিয়ায় এখনও ফাঁসি নিয়ে কোনো আইন পাশ হয়নি, যার ফলে ৩ বছর পরেও সেই চিউনের ফাঁসিটা এখনও আটকে রয়েছে। আর এই ৩ বছরের মধ্যে বারবার স্যাং চিয়নের সাথে জেলে দেখা করতে আসে, কারণ সে এখনও জানতে চায় চিয়ন তার ছোট বোনের লাশ সিউনকে কোথায় দাফন করেছে। কিন্তু চিয়ন একবারও বলে না, সে শুধু নরপশুর মতো হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে স্যাংয়ের পার্টনার কিসককে দেখা যায় মনটা খারাপ, কারণ চিয়নের মতো একজন মনস্টার দোষী সাব্যস্ত হয়েও এতদিন বেঁচে রয়েছে। অন্যদিকে এই কষ্ট ভুলতে না পেরে মদের মধ্যে ডুবে থাকে স্যাং। তখনই তার কাছে ফোন আসে পুলিশ স্টেশন থেকে। হোটেলে একজন গ্যাংস্টার হোয়ের মার্ডার হয়েছে। তাকে ছুরি দিয়ে কেউ পেছন থেকে আঘাত করে মেরে ফেলেছে, কিন্তু খুনি মাস্ক পরা ছিল, যার ফলে খুনিকে চেনা যাচ্ছিল না। আর এই হই ছিল একটি সিন্ডিকেটেরও মালিক, যেটা একটা মবস্টার গ্রুপ। এছাড়া পুলিশ আরও সন্ধান পায় হইয়ের আগে সন ছিল সেই গ্রুপের মালিক, যাকে ৫ জন লোকের খুনের আসামি করে ফাঁসি দেওয়া হয়। আর এখন হই মারা যাওয়ার পরে শেবি নামের একজন লোক সেই মবস্টার গ্যাংয়ের লিডার হয়েছে। পুলিশ শেবিকে সন্দেহ করছে, কারণ হইয়ের মার্ডার হওয়াতে তারই সুবিধা হয়েছে। আর শেবিকে যেহেতু স্যাং চিনত, তাই স্যাংকে এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য দেওয়া হয়। স্যাং শেবির সাথে কথা বলে, কিন্তু শেবি বলে সে হইকে খুন করেনি। শেবি স্যাংকে বলতে থাকে সে এমন কাজ কেন করবে, যেটা করলে সেই সন্দেহটা সরাসরি তার উপরে চলে আসবে। স্যাং জেলখানায় শনের সাথে দেখা করতে আসে। গত ৫ বছরে শনের সাথে জেলখানায় কেউ দেখা করতে আসেনি। সেখানে আসার পরে স্যাং শনকে হোয়ের মার্ডার হওয়ার খবরটা দেয়। আর হোয়ের মার্ডার হওয়ার কথা শুনে সে একেবারেই অবাক হয় না। তার কথা শুনে বোঝা যাচ্ছিল সে হোয়ের মার্ডার হওয়াতে খুশি হয়েছিল। আর হোয়েকে যে জেলে রাখা হয়েছিল ঠিক একই জেলে চিউনকেও রাখা হয়েছে। তাই স্যাং সেখান থেকে আসার আগে চিউনের সাথে দেখা করতে চায়, কিন্তু পুলিশ সুপার জানায় সেটা করা যাবে না, কারণ চিউন গত সপ্তাহেই একজন কয়েদির কান চিপিয়ে ছিঁড়ে ফেলেছিল, আর এজন্যই তাকে কালকুঠরিতে দেওয়া হয়েছে। সেই পুলিশ সুপারও গভর্নমেন্টকে গালি দিতে থাকে, যে গভর্নমেন্টের রুলসের জন্যই ফাঁসি হওয়ার আসামিগুলো এখন তার মাথা ব্যথার কারণ হয়ে এখানে বসে রয়েছে। এদিকে জেলখানার ভেতরেও চিউন মানুষের মাথা ব্যথার কারণ হয়েছিল, সবাই তাকে ভয় করত। এরপরেই স্যাং শনের একজন পুরাতন লোকের সাথে দেখা করতে আসে, যে শন যে মার্ডারগুলো করেছিল সেগুলোর অপরাধী ছিল এবং পুলিশের সাক্ষী ছিল। সেই লোকটা জানায় শ্যাবি এবং হোই শনের সাথে গাদ্দারি করেছিল, আর তাকে আইনের বেড়াজালে ফাঁসিয়ে দিয়েছে। তাই কোনোভাবে হোয়ের মার্ডারের পেছনে হয়তোবা শনের হাত থাকতে পারে। স্যাং টিপসের মাধ্যমে জানতে পারে শনকে যখন ধরা হয়েছিল পুলিশকে টিপসগুলো হইয়ে দিয়েছিল। এছাড়া শনের বিরুদ্ধে যখন জয়ী কেস লড়ছিল সেখানেও বিভিন্ন প্রমাণগুলো হয়েই তাকে দিয়েছে, কিন্তু এই কাজটা এত সাবধানতার সাথে করা হয়েছে যে শন বুঝতেই পারেনি কে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য এসব করছে। স্যাং ভাবতে থাকে তাহলে জেলে বসে বসে শন এটা কি করে জানতে পারলো, কারণ যেহেতু ৫ বছরে তার সাথে কেউ দেখা করতে আসেনি, তাই জেলে বসে সে এটা কি করে জানতে পারলো। আর জেলে বসে কারোর সাথে দেখা না করে হইকে মার্ডার করার প্ল্যান বা সে কিভাবে করলো।
স্যাং ইনভেস্টিগেশন করে জানতে পারে এই ৫ বছরের শন শুধুমাত্র ৩ দিনের জন্য জেল থেকে বের হয়েছিল, সেটাও শুধুমাত্র তার মায়ের শোকসভার জন্য। স্যাং সেই শোকসভার সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে সে দেখতে পায় শনের সাথে একজন লোক কথা বলছিল। যখন সে সেটা জুম করে সে অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল হুন, তার বোনের হাজব্যান্ড। এতে স্যাংয়ের সন্দেহ হয়। সে হুনের বাড়িতে আসে, যেটা ৩ বছর ধরে পরিত্যক্ত ছিল। কিন্তু তখনই স্যাং সেখানে কারো আসার শব্দ শুনতে পায়, আর এতে সে লুকিয়ে পড়ে। কিন্তু যে লোকটা আসছিল তারও সন্দেহ হয়েছিল, এই জন্য সে গেট থেকেই পালাতে শুরু করে। স্যাং পিছু করতে করতে একটা সময় সেই লোকটাকে ধরে ফেলে, কারণ লোকটা যে একটা ডেড এন্ডের সামনে পড়ে যায়। কিন্তু দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, হুন। হুনকে দেখার পরে স্যাং ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে না হুনের মাথার ভেতরে কি প্ল্যান চলছে, কিন্তু এতটুকু স্যাং বুঝতে পেরে যায় যে হোয়ের মার্ডারটা হুনই করেছে। সুযোগ বুঝে হুন সেখান থেকে পালিয়ে যায়। এরপরে স্যাং হুনের বাড়িতে আসে, আর সেখানে আসার পরে সে পেপার কাটিং দেখতে পারে, যেখানে চিউনের ফাঁসি হওয়ার নিউজটা ছাপা হয়েছিল। এছাড়া দেয়ালে সে কার্ভ করে লেখা দেখতে পায় যে চিউনকে মরতে হবে। কিন্তু হুন এমনটা কেন করতে চাইছিল সেটার কারণটা আমরা জানতে পারি। আসলে যখন চিউনের ফাঁসি হয় তখন হুন একটু শান্ত হয়, কিন্তু এরপরেই যখন সরকারের আইন জারি না করার ফলে চিউনের ফাঁসি বন্ধ হয়ে যায়, তখন হুন একেবারে ডিপ্রেসড হয়ে যায়। তখন সে ভাবতে থাকে আইন যেটা করতে পারেনি সে নিজেই সেটা করবে। এই জন্য হুন নিজেকে শক্তিশালী বানাতে থাকে, কারণ সে যে প্ল্যানটা করেছিল সেটা অনেক ডেঞ্জারাস ছিল। আর হুন শুধু এতটুকুই ভাবতে থাকে যে তার স্ত্রীর খুনিকে মরতে হবে। স্যাং হুনের প্ল্যানের ব্যাপারে জেনে যায়, আর এসে এটাও বুঝতে পারে যে হুং এরপরে সেবিকে মারবে। স্যাং কল করে সেবিকে এবং তাকে সাবধান করে দেয়, কিন্তু সেবি এটা সিরিয়াসলি নেয় না। ঠিক তখনই দেখা যায় হুন তার গাড়ি দিয়ে সেবির গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে এবং সে ঠেলতে ঠেলতে একটা জায়গায় নিয়ে যায়, আর এতে প্রচণ্ড আহত হয়ে যায় সেবি। কিন্তু তখনই সেবির লোকরা সেখানে চলে আসে, আর হুনকে তার গাড়ি থেকে বের করে মারতে শুরু করে, তাকে প্রচণ্ড আহত করে ফেলে। ওই সময়ে সেখানে স্যাং চলে আসে এবং গান দেখিয়ে সেবির লোকদের সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু সুযোগ বুঝে হুনও সেখান থেকে চলে যায়। এরপরে হুন তার বাড়িতে চলে আসে এবং নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যেসব এভিডেন্স ছিল সবকিছু পুড়িয়ে দেয়। কিন্তু পুলিশের হাতে একটা সিসিটিভি ফুটেজ চলে আসে, যেখান থেকে হুনের চেহারাটা দেখা যাচ্ছিল। পুলিশ খবর পেয়ে সাথে সাথে সেখানে চলে যায়, কিন্তু ততক্ষণে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এদিকে চুই ডাকে স্যাংকে এবং তাকে ঝাড়তে থাকে। আসলে চই মনে করছিল হোয়ের প্ল্যান সম্পর্কে স্যাং আগে থেকেই জানত, কিন্তু তারপর সে কিছু করেনি, আর এই জন্য তাকে টেম্পোরারি সাসপেন্ড করা হয়। কিন্তু স্যাং নিজেই জানত না হুন এরপরে কি করবে। এরপরেই দেখা যায় শনকে জেলের ভেতরে একটা ছুরি বানায়, আর এটা দিয়ে সে চিউনের উপরে হামলা করে দেয়। কিন্তু চিউনও কম চায় না। দুজনের মধ্যে দুর্ধর্ষ এক ফাইট হয়, দুজনেই আহত হয়ে যায়, আর দুজনকেই হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে স্যাং চলে আসে আর শনকে জিজ্ঞেস করে হুনের নেক্সট প্ল্যান কি। তখন শন অবশেষে সবকিছু বলতে শুরু করে। সেই শোকসভায় হুন তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে তাকে জেলে পাঠানোর পেছনে সেবি এবং হুয়ের হাত রয়েছে। এই দুইজনের জন্যই শনের ফাঁসি হয়েছে। যেহেতু হুন একজন অ্যাকাউন্টেন্ট ছিল, তাই সে জেনে ফেলেছিল যখন শনের বিচার হচ্ছিল তখন পাবলিক লয়ার হুয়ের কাছ থেকে টাকা নিয়েছিল, আর সে টাকা নিয়েই শনের নামে বিভিন্ন প্রমাণ পেশ করে। এছাড়া শন যে মার্ডারগুলো করেছিল সেই সব প্রমাণগুলো পাবলিক লয়ারকে হু এবং সেবি দিয়েছে। হুন সেই ব্যাংক ডিটেলসগুলো বের করে এবং পাবলিক লয়ারের সাথে দেখা করে, আর বলে এই কথাগুলো যখন এখন বাইরে আসে তাহলে শনের সাথে পাবলিক লয়ারকেও জেলে যেতে হবে। আর এটা বলে সে পাবলিক লয়ারকে ব্ল্যাকমেল করে, আর তাকে ব্ল্যাকমেল করেই শনকে সেই জেলে পাঠায় যে জেলে চিউন রয়েছে। আর এছাড়া শনকে তার মায়ের শোকসভায় বের করে নিয়ে আসে সেই লয়ারের মাধ্যমেই। তাকে ব্ল্যাকমেল করেই সে তাকে বাইরে বের করে নিয়ে আসে ৩ দিনের জন্য। হুন সেদিন দেখা করার পরে শনকে সব প্রমাণ দেখায় যে কিভাবে তাকে ফাঁসানো হয়েছে এবং তার ফাঁসি কার্যকর করা হয়েছে। শন জেনে অবাক হলেও তার কিছুই করার ছিল না, কারণ তার মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গিয়েছিল। তখন হুন একটা ডিল করে যে তারা একে অপরের বদলা নেবে। হু এবং সেবিকে হুন মারবে, অন্যদিকে জেলখানার ভিতরে চিউনকে মারবে শন, কারণ তারা একই জেলে ছিল। শন নিজের ফাঁসি হবার আগে সে প্রতিশোধ নিতে চেয়েছিল, আর এতে রাজি হয়ে যায়। শন স্যাংকে আরও বলে হুন আসলে চাইছিল আমি চিউনকে এত মারি যে সে একেবারেই অসুস্থ হয়ে পড়ে। আহত চিউনকে হসপিটালে ভর্তি করা হয়। এদিকে হুনকে দেখা যায় হসপিটালের মিথ্যে আগুনের মাধ্যমে ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দেয়।
লোকেরা সেখান থেকে পালানোর সময় হসপিটালে একটা গন্ডগোল বেঁধে যায়, আর এই সুযোগে চিউন নিজের হাতকড়া খুলে সেখানে 2জন বডিগার্ডকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই সেখানে সামনে থেকে হুন চলে আসে আর ইলেকট্রিক শক দিয়ে চিউনকে সেখানে অজ্ঞান করে ফেলে। এদিকে এসব কিছু শোনার পরে দৌড়ে স্যাং চলে আসে চিউনের রুমে। এরপরে স্যাং দেখতে পায় হুন চিউনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। স্যাং সেই অ্যাম্বুলেন্সটাকে ফলো করতে থাকে। দুজনের মধ্যে চেস হয়, কিন্তু একটা সময় হুন স্যাংয়ের গাড়িটিকে ডাইভার্ট করে অন্যদিকে পাঠিয়ে দেয়। তখনই স্যাং বুঝতে পারে যে হুন শনকে চিউনকে শুধুমাত্র আহত করতে কেন বলেছিল, মেরে ফেলতে কেন বলেনি। আসলে হুন নিজের হাতে বদলা নিতে চেয়েছিল। স্যাং বুঝতে পেরে যায় যে চিউনকে হুন কোথায় নিয়ে যাবে, এই জন্য সেও সেই জায়গায় যেতে শুরু করে। এদিকে স্যাংয়ের গাড়িতে ট্র্যাকিং ডিভাইস ছিল, যার ফলে পুলিশ চিফ সেটা দেখে বুঝে যায় যে এখন স্যাং কোথায় যাচ্ছে। এরপরে হুন চিউনকে সেই পাহাড়ে নিয়ে আসে যেখানে সে তার স্ত্রীকে খুন করেছিল, এবং তাকে চাকুর সামনে রেখে বলে যে তার স্ত্রী চিউনকে সে কোথায় দাফন করেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারপরে চিউন বলতে রাজি ছিল না, আর এই জন্যই রেগে গিয়ে হুন চিউনের পায়ের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। আর চিউন এতে বুঝতে পেরে যায় হুনের মাথায় রক্ত উঠে গেছে। তাই অবশেষে চিউং হুনকে সেই জায়গায় নিয়ে যেতে থাকে। এদিকে পুলিশ চিফ সবাইকে খবর দিয়ে দেয় প্রয়োজনে স্যাংকেও পর্যন্ত গুলি মারতে পারবে, কিন্তু তারপরও সেই খুনি আমার চাই। চিউন তাকে সেই জায়গায় নিয়ে আসে। হুন তাকে মাটি খুঁড়তে বলে, কিন্তু যখনই মাটি খুঁড়তে যাবে মাটির নিচ থেকে কিছু একটা বের হয়ে আসে। তখনই হুন সেটা দেখে ইমোশনাল হয়ে পড়ে, আর এই সুযোগেই চিউন সেখান থেকে মাটির নিচ থেকে একটা হাতুড়ি বের করে হুনের মাথায় প্রচণ্ড আঘাত করে। এতে হুন অনেকটাই আহত হয়ে যায়, আর এই সুযোগে চিউন নিজেকে ছাড়িয়ে নেয়। চিউন হুনকে বলে, এই ড্রিল মেশিনটা দিয়ে আমি তোমার স্ত্রীকে খুন করেছি। হুন বলে, মারা যাবার আগে আমি সেখানে যেতে চাই যেখানে তুমি আমার স্ত্রীকে দাফন করেছ। অবশেষে চিউন তাকে আসল জায়গা দেখিয়ে দেয়। হুন সেখানে হাঁপড়ে হাঁপড়ে যেতে থাকে, কিন্তু চিউন এতটাই নরপশু ছিল সেখানে যাবার আগে সে হুনের মাথায় সজোরে আঘাত করে বসে। স্যাং সেখানে চলে আসে আর সে হুনের কাছে আসে। হুন মারা যাবার আগে সেই জায়গাটা দেখিয়ে দেয় যেখানে চিউনকে দাফন করা হয়েছিল। এদিকে চিউন সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেছে। স্যাং প্রচণ্ড রেগে যায় এবং চিউনকে ধরে তাকে সেখানে প্রচণ্ড মারতে থাকে। এদিকে তখনই সেখানে পুলিশ চলে আসে, কিন্তু স্যাং তাকে ছাড়ে না। বড় একটা পাথর নিয়ে তার মাথা থেতলে দিতেই যাবে, তখনই সেখানে পুলিশ চিফ চই চলে আসে আর স্যাংকে বাধা দেয়। পুলিশ চিফ চই তাকে বোঝায় সে একজন পুলিশ অফিসার, তাকে খুনি হওয়াটা মানায় না। অন্যদিকে চিউন স্যাংকে বলতে থাকে, চিউন মারা যাবার আগে বলেছিল তার ভাই একজন পুলিশ অফিসার, যখন আমার ভাই জানতে পারবে তখন সে তোমাকে মেরে ফেলবে, কিন্তু তুমি এতটাই কাপুরুষ যে তুমি সেটাও করতে পারছো না। এতে স্যাং আবারও রেগে যায় আর চিউনের কথা মনে করে চিউনকে মারতে শুরু করে, কিন্তু পুলিশ ইট দিয়ে আঘাত করার আগেই স্যাংয়ের হাতে গুলি করে বসে। পুলিশ চিউনকে অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। তখনই চিউনের কথা মনে পড়ে স্যাং এবং কিছুকের কাছ থেকে গানটা নিয়ে সাথে সাথে সে চিউনকে গুলি করে বসে। চিউন সাথে সাথেই সেখানে মারা যায়। পরদিনই পুলিশ চিউন যে জায়গায় দেখিয়ে দিয়েছিল সেই জায়গায় এবং তার আশেপাশের জায়গায় খোঁজ করতে থাকে, আর এরপরেই তারা বাকি লাশগুলোও পেয়ে যায়। আর মুভির শেষে আমাদের সেই দৃশ্য দেখানো হয় যেখানে হুন, চিউন এবং স্যাং যারা একসাথে খুশি ছিল, আর স্যাং দুজনের ছবি তুলতে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।